ওয়েলকাম স্টুডেন্টস, আমি বিজদেব। শুরু করছি তোমাদের আজকের ক্লাসটি হচ্ছে কার্যক্ষমতা শক্তির উপর, যেটি ক্লাস 9 এবং তার সঙ্গে ক্লাস 11 ও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। শুরু করছি আজকের ক্লাস কার্যক্ষমতা ও শক্তি। দেখো, সব থেকে প্রথম আমাদের জানতে হবে কার্যক্ষমতা। দেখো, জেনারেলি আমরা যে কোনো ক্ষেত্রে কার্য করা হয়েছে এরকম বলি কখন, যখন আমরা কোনো ক্ষেত্রে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি এবং বল প্রয়োগ করার পর যদি সেক্ষেত্রে যে রেজাল্ট আমাদের পাওয়ার কথা সেই রেজাল্ট আমরা পেয়েছি। অর্থাৎ ধরো একটা যে কোনো বস্তুর উপর আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলাম। যদি বল প্রয়োগ করার পর সেক্ষেত্রে বস্তুটি স্থান পরিবর্তন করে, অর্থাৎ একটা যে কোনো বস্তু মনে করো একটি নির্দিষ্ট স্থানে ছিল, যেই বস্তুটির উপর আমি একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করেছি। তো সেই বল প্রয়োগ করার ফলে বস্তুটি দেখা গেল এই অবস্থান থেকে, বা বলের প্রয়োগ বিন্দুটি এই অবস্থান থেকে বস্তুটি এখানে যখন গেল, অর্থাৎ তার বলের প্রয়োগ বিন্দু এখানে স্থানান্তরিত হলো, অর্থাৎ প্রয়োগ বিন্দু অবস্থার পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে যখনই আমরা দেখলাম প্রয়োগ বিন্দু একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে, তখন তাকে বলতে পারি যে সেক্ষেত্রে কার্য সম্পন্ন হয়েছে। অর্থাৎ সংজ্ঞাটা যদি আমরা দেখি, বলা হয়েছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে, বলের প্রয়োগ বিন্দুর স্মরণ যদি ঘটে, তবে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই কার্যের পরিমাণ, যাকে আমরা জেনারেলি ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, সেই কার্যের পরিমাণ সর্বদা প্রযুক্ত বল এবং এই ক্ষেত্রে যে স্মরণ হয়েছে তার গুণফলের সমান হয়। অর্থাৎ এর থেকে আমাদের একটি সূত্র চলে আসে যে ডাব্লিউ সমান সমান এ কিন্তু এস। আশা করি বুঝেছো সবাই। তো সেক্ষেত্রে আমরা জানি যে কোনো ভৌত রাশি সম্পর্কে আমরা যখনই জানবো, বা যে কোনো ভৌত রাশি সম্পর্কে যদি আমরা জানতে যাই, তাহলে আমাদের তার সংজ্ঞার সঙ্গে সঙ্গে তার একক এবং মাত্রাটা আমাদের জানা খুব প্রয়োজন হয়ে ওঠে। তাই এর যদি আমরা একক বর্ণনা করি, তাই এর এককটা বিশ্লেষণ করতে চাই। সর্বপ্রথম আমরা দেখলাম ডাব্লিউ, অর্থাৎ যেটাকে আমরা কার্য বলে থাকি, সেই কার্য হচ্ছে বল এবং স্মরণের গুণফলের সঙ্গে সমান। তো আমরা জানি বলের একক যেটা, সেটা সিজিএস পদ্ধতিতে ডাইন এবং এসআই পদ্ধতিতে সেটি নিউটন। ঠিক সেরকম হলো স্মরণের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে স্মরণের একক সেন্টিমিটার, অন্যদিকে এসআই পদ্ধতিতে মিটার। তাহলে আমরা এক্ষেত্রে একক যদি যাই, সর্বপ্রথম আমরা এর সাধারণ একক দেখব। অর্থাৎ এককের কথা যদি আমরা বলি, সেই একককে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, এক এসআই পদ্ধতিতে এবং এক সিজিএস পদ্ধতি। তো সেই এসআই পদ্ধতিতে আমরা যদি কার্যের একক দেখি, সেটা হবে সাধারণভাবে বলের জন্য নিউটন এবং স্মরণের জন্য মিটার, নিউটন মিটার, বা যাকে আমরা বলবো জুল। অন্যদিকে সিজিএস পদ্ধতিতে যদি আমরা দেখি, বলের জন্য ডাইন এবং স্মরণের জন্য সেন্টিমিটার, ডাইন সেমি, বা যাকে আমরা বলবো আর। তাহলে আমাদের যেটা জানতে পারলাম যে কার্যের সাধারণ একক যা আমরা ব্যবহার করে থাকি, ব্যবহারিক একক বলতে পারি, সেটা এসআই পদ্ধতিতে নিউটন মিটার বা যাকে আমরা জুল বলবো, এবং সিজিএস পদ্ধতিতে ডাইন সেন্টিমিটার বা যাকে আমরা আর বলবো। এছাড়া আমাদের কার্যের দুটি আরও একক রয়েছে যা আমরা অভিকর্ষীয় একক নামে চিনি। অর্থাৎ অভিকর্ষীয় পদ্ধতিতে একক, সেটিও সিজিএস ও এসআই দুটি পদ্ধতিতে পরিমাপ করা হয়। অভিকর্ষীয় এককে সিজিএস পদ্ধতিতে যদি আমরা একক লিখতে যাই, সেটা হবে হচ্ছে গ্রাম সেমি। কী হবে? গ্রাম সেমি, বাংলায় লিখলাম। অন্যদিকে এসআই পদ্ধতিতে যদি আমরা এর একক দেখি, সেটি হবে হচ্ছে গ্রামের পরিবর্তে কিলোগ্রাম এবং সেন্টিমিটারের পরিবর্তে মিটার। তাহলে যা আমাদের অভিকর্ষীয় এককে চলে এসেছে, সেটি হচ্ছে সিজিএস পদ্ধতিতে গ্রাম সেমি এবং এসআই পদ্ধতিতে কিলোগ্রাম মিটার। এর থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক। তো সেটি আমি সম্পর্কে একটু স্থাপন করে দেখাই। দেখো, এক জুল যদি বলি, তো এক জুল বলতে আমরা কী বোঝাই? নিউটন মিটার, অর্থাৎ এক নিউটন গুণ এক মিটার। আচ্ছা, আমরা জানি নিউটন মিটার অর্থাৎ যেটাকে আমরা ডাইনে পরিবর্তন যদি করি, এক নিউটন মানে 10⁵ ডাইন। অন্যদিকে এক মিটারের কথা যদি বলি, আমরা 10² সেন্টিমিটার হয়ে যাবে, অর্থাৎ 10⁵ ইন্টু 10² যেটা একবারে মিলে আমাদের হচ্ছে 10⁷ ডাইন সেমি, যেখানে ডাইন সেমি মানে হচ্ছে আমাদের আর, অর্থাৎ 10⁷ আর। তাহলে এর থেকে আমরা কি জানতে পারলাম যে এক জুল সমান সমান 10⁷ আর। জুল ও আর্গের সঙ্গে সঙ্গে আমরা সিমিলারভাবে গ্রাম সেমি, কিলোগ্রাম মিটার এদেরকেও কিন্তু আমরা আর্গ এবং জুলের সঙ্গে তুলনা করতে পারি। যেক্ষেত্রে মনে রাখবো 1 গ্রাম সেমি সর্বদা
980 আর্গের সঙ্গে সমান হবে। অন্যদিকে 1 কিলোগ্রাম মিটার সেটা সর্বদা 9.8 জুলের সঙ্গে সমান। এই হলো কার্যের বিভিন্ন একক এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। তারপর যদি আমরা এর মাত্রা বিশ্লেষণ করতে যাই, এর মাত্রা দেখো, সর্বপ্রথম আমরা দেখো W অর্থাৎ কার্য। কার্যের মাত্রা হবে হচ্ছে বল এবং সরণ, অর্থাৎ বলের মাত্রা ও সরণের মাত্রা। এই দুটি মাত্রা মিলে আমাদের কার্যের মাত্রা তৈরি হবে। অর্থাৎ বলের মাত্রার কথা যদি বলি, আমরা জানি mL e⁻², এবং সরণের মাত্রা যেটি একটি দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্য হয়ে যায়, অর্থাৎ সেটাও আমাদের L। অর্থাৎ কার্যের যে মাত্রাটা হবে সেটা হবে হচ্ছে mL² e⁻²। এই সম্পূর্ণটা হলো আমাদের কার্যের মাত্রা। তো আশা করি তোমরা এতটুকু বুঝেছো। তোমরা এটা স্ক্রিনশটটা নিয়ে নাও। এবার আমরা জানবো কার্যের প্রকারভেদ। দেখো, কার্যকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কি কি? এক বলের দ্বারা কার্য এবং আরেক বলের বিরুদ্ধে কার্য। নামে বোঝা যাচ্ছে বলের দ্বারা কার্য অর্থাৎ আমরা কোনো বস্তুর ওপর একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলাম এবং যে অভিমুখে আমরা বল প্রয়োগ করলাম বস্তুর সরণ ঠিক সেই দিকে হলো। অর্থাৎ একটি বস্তুকে আমি আমার নির্দিষ্ট দিক থেকে সামনের দিকে ঠেলে দিলাম, বস্তুটি যদি ঠিক আমার সামনের দিকে এগিয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো বলের দ্বারা কার্য। অন্যদিকে আমরা বলের বিরুদ্ধে কার্য বলতে যে দিকে বল ক্রিয়াশীল হয় তার বিরুদ্ধে যদি কার্য সম্পন্ন হয় তখন তাকে আমরা বলের বিরুদ্ধে কার্য বলি। উদাহরণ, যেমন আমরা একটা নির্দিষ্ট উচ্চতা ওপরের দিকে উঠছি, ধরো সিঁড়ির মাধ্যমে আমরা ওপরে উঠছি। তো সিঁড়ি দিয়ে আমরা যখন উপরে উঠতে থাকি সেক্ষেত্রে আমাদের যেটি বল প্রযুক্ত হয়, আমাদের প্রযুক্ত বল সেক্ষেত্রে কোন দিকে হয়? সেটি হয় হচ্ছে নিম্ন অভিমুখী, যেটা মূলত আমাদের অভিকর্ষজ বল। কি বল? অভিকর্ষজ বল। তো আমরা যখন সিঁড়ির মাধ্যমে একটা নির্দিষ্ট স্থান থেকে উপরের দিকে উঠতে থাকি, অর্থাৎ উল্লম্বভাবে উপরে উঠতে থাকি, তখন আমরা অভিকর্ষজ বলের বিরুদ্ধে ক্রিয়া করি। তো সেক্ষেত্রে কার্য সম্পন্ন হচ্ছে কিন্তু অভিকর্ষজ বলের বিরুদ্ধে, তাই এটি একটি বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ। অন্যদিকে কোনো বস্তুকে আমরা ঠেলে দিচ্ছি এবং বস্তুটাকে যেদিকে আমরা ঠেললাম বস্তুটি সেদিকে এগিয়ে গেল, তাহলে সেটি হবে হচ্ছে বলের দ্বারা কার্য। কিন্তু এখানে যদি আমরা বল প্রয়োগ করলাম কিন্তু সেক্ষেত্রে বস্তুর সরণ না ঘটে, অর্থাৎ বল প্রয়োগ করা সত্ত্বেও যদি কোনো কার্য সম্পন্ন না হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে কার্যহীন বল। কি বলবো? কার্যহীন বল। যেমন দৃঢ় কোনো বস্তুকে আমরা ঠেলার চেষ্টা করছি, সেক্ষেত্রে বস্তুটির স্থান পরিবর্তন করলো না। একটি নির্দিষ্ট খুঁটি বা পোল রয়েছে, তাকে আমরা ঠেলার চেষ্টা করছি, বস্তু সেই খুঁটি বা পোলের কোনো সরণ ঘটলো না, সেক্ষেত্রে তাকে আমরা বলবো হচ্ছে কার্যহীন বল। আশা করি বোঝাতে সবাই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, স্টুডেন্টদের মধ্যে কনফিউশন তৈরি করে। এটি উদাহরণ দিয়ে বলছি। এক ব্যক্তি একটি সুটকেস হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রশ্নে বলা হতে পারে যে এক্ষেত্রে যে কার্য সম্পন্ন হলো কি না। বাস্তবে এক্ষেত্রে কোনো কার্য সম্পন্ন হয়নি। তার কারণ ব্যক্তি যখন সুটকেসটি নিজের হাতে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সুটকেসের ওপর যে প্রযুক্ত বল সেটি কিন্তু অভিকর্ষজ বল, অর্থাৎ সেটিকে নিচের দিকে নেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে সুটকেস কিন্তু যতটুকু উচ্চতায় ছিল, ভূমি থেকে ঠিক যতটুকু উচ্চতায় ছিল, ব্যক্তি যতটাই এগিয়ে যাক না কেন উচ্চতা সর্বদা সেটাই থাকছে। অর্থাৎ না এটি বলের দিকে কার্য সম্পন্ন হচ্ছে, না এটি বলের বিরুদ্ধে কার্য করছে। তাই এক্ষেত্রে সুটকেসটি হাতে নিয়ে যখন ব্যক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে তবুও এটি কার্যহীন বল হবে, তার কারণ এটি বলের বিরুদ্ধে এবং বলের দিকে কোনো দিকেই কার্য কিন্তু করছে না। সেক্ষেত্রে হ্যাঁ, এর সরণ সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বলের অভিমুখ বরাবর কিন্তু এর কোনো সরণ সম্পন্ন হচ্ছে না। এটাই ছিল আমাদের কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের প্রথম ক্লাস, শুধু কার্য বিষয়। পরবর্তী ভিডিওতে আমি ক্ষমতা এবং শক্তিটাকে বিশ্লেষণ করব।
আর চেষ্টা করব তার সঙ্গেই একই ভিডিওতে আমরা এই চ্যাপ্টার সংক্রান্ত যে গাণিতিক বিষয়গুলো আমাদের গাণিতিক সমস্যার সমাধানগুলো আমাদের করতে হয় সেটি আমি একটি ক্লাসে করানোর চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলোর জন্য আমার সঙ্গে যুক্ত থাকবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।